আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ঈদ তো চলে গেছে, তাই না? কিন্তু ঈদ চলে গেলেও ঈদের রেশ কিন্তু রয়েই যায়। আর সেই ঈদের রেশ রয়ে গেছিল অনলাইন বুকশপগুলোতে। অনলাইন বুকশপে ঈদের আগে তো অফার দিয়েই ছিল, সবসময় তারা সেটা দেয় যে ঈদ স্পেশাল অফার। কিন্তু ঈদের পরেও কিন্তু এবার অফার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মানে ঈদ সালামি স্পেশাল অফার। কারণ ঈদের সময় তো সবাই কম বেশি সালামি পায়, আমিও পেয়েছি, যদিও আমি মাত্র দুজনের কাছ থেকে পেয়েছি, আমার মার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে। অতটা বেশি পাইনি, হ্যাঁ, কিন্তু কম বেশি সবাই পায়। তো সেই হিসেবে সম্ভবত এই অফারটা দেওয়া হয়েছিল ঈদের পরে, ঈদ সালামি স্পেশাল কি অফার। তো ওটা বইনগর, হ্যাঁ বইনগর একদম ঈদের পরপরই দিয়েছিল। এবং যখন অফারটা দিয়েছে তখন দেখলাম যে অফারে আমার উইশ লিস্টের কিছু বইয়ের উপরে তো মানে ছাড় আছে, ডিসকাউন্ট আছে, ভালো ডিসকাউন্ট আছে। এবং কম বেশি সব মানে আমার যেসব বই আমি আর কি কিনতে চাচ্ছিলাম, তো দেখলাম যে সেখানে অনেকগুলো মানে বইয়ের মধ্যেই ভালো ভালো ডিসকাউন্ট আছে। আর এমনিতে আমার তো বই কিনা দরকারই ছিল, কারণ আমি প্রায় 3 মাস ধরে বই কিনি না। এটা মনে হয় সর্বোচ্চ রেকর্ড হলো, কারণ আমি আসলে প্রতি মাসেই না বই কিনি। আপনারা তো জানেনই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং আমার নিয়মিত আমার রিভিউ দেখেন, তারা কিন্তু জানেন যে আমি আগে কিন্তু প্রতি মাসেই আর কি বই কিনতাম। কিন্তু এবারে তো দেরি হয়েছে, এটার কারণ আমার মনে হয় সেটা হচ্ছে একে তো আমি বই পড়ার সময় তো পাই না এখন, জানি না কিসের জন্য পাই না, হয়তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকি। আর আবার হয়েছে কি যে পড়ার মধ্যে যেটা মনোযোগ, আগে আমার না পড়ার মধ্যে না মনোযোগটা খুব ভালো থাকতো। কিন্তু ইদানিং হয়েছে কি মানে পড়তে গেলে মনে হয় কি যে কেন জানি একটু মানে আমার কাছে মানে মানে বোরিং লাগে। সেটা জানি না বইয়ের কাহিনীর কারণে নাকি আমার নিজেরই আসলে মনোযোগ কমে গেছে, মনোযোগ ছুটে যায় হঠাৎ হঠাৎ। তো এটার কারণে হয়েছে কি দেখা যায় যে মানে আমার বই পড়াই কম হচ্ছে। তো কালেকশনে যে বইগুলি রয়েছে সেগুলি কিন্তু পড়া শেষ হয়নি। কিন্তু নতুন বই কিনা কি আর অফ করা যায়? কারণ উইশ লিস্ট তো বড় হচ্ছে, আরো নতুন নতুন বই আসছে যেগুলো পড়তে আরো বেশি ইচ্ছে করছে। তো আমি ভাবলাম যে কালেকশনে যেসব বই আছে সেসব তো আছে, কিন্তু আরো কিছু বই আছে যেগুলো আমার খুব পড়তে ইচ্ছে করছে, তো সেগুলো এই অফারের মধ্যে কিনে নিই, আমার লাভই লাভ হবে। কারণ এমনিতে সারা বছরে আমরা যখন বই কিনি, হ্যাঁ অফার ছাড়া যখন কিনি তখন তো একটু বেশি আমাদের টাকা দিতে হয়। কিন্তু যখন ডিসকাউন্ট মানে অফার যখন হয় তখন তো ডিসকাউন্ট থাকে, তো তখন দেখা যায় কি যে বই একটু বেশি কেনা যায়। তো সেজন্য আমি ভাবলাম কি এই সুযোগটা মিস করা যাবে না, এবারে এই সুযোগটা নিয়ে আমি একটু আমার উইশ লিস্টটাকে একটু ছোট করি। সেজন্য আমি অফারটা নিলাম, যে ভাবলাম যে অফারে বই কিনি। তো আমি কখনো একটা বই কিনি, আপনারা জানেন এটা, যে একটা বই আসলে কিনি না, আমি একসাথে বেশ কয়েকটা বই কিনে নিই। তাহলে এটা হয় কি যে মানে একটা কালেকশন থাকে, যে আস্তে আস্তে আমি বইগুলো পড়তে পারি। আর একসাথে মানে একটা বই আসলে না অতটা এক্সাইটমেন্ট ফিল হয় না যতটা অনেকগুলি বই আসলে হয়। তো ভালো, আমি এখন মোটমাট 9টা বই কিনেছি। উম ভালোই কিনেছি, যেটা মনে হলো যে 3 মাস আসলে তো 3 মাসে প্রতি মাসে 3টা করে ধরে মানে আমি 3 মাস যে কিনিনি, 3টা 9টা বই হয়েছে। তো এখন আমি আপনাদেরকে বইগুলো দেখাবো। বইগুলোর মধ্যে বেশিরভাগই আসলে হরর। আসলে হয়েছে কি কয়দিন ধরে না আমার হরর বই পড়তে কেন জানি খুব ইচ্ছে করছিল, তাই বই কিনতে গিয়েও না বেশিরভাগ হররই কেনা হয়েছে। তো হরর আছে, থ্রিলার আছে, আধ্যাত্মিক আছে। আমি এখন বইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অবগুণ্ঠন, সাখাওয়াত হোসেনের। কিউট বই আমার না, মানে এই যে এই সাইজের বইগুলো না খুব কিউট লাগে, যে সাইজটা খুব সুন্দর। তো এটা আমার যেটা মনে হয়েছে এটা না গল্পের বই, মানে এখানে সূচিপত্র আছে, দেখেন এই যে সূচিপত্র, মানে কয়েকটা গল্প। আমি যখন আসলে এই বইটা আমি কিনেছি আসলে কি আমার এক ফেসবুক ফ্রেন্ড মানে একটা পোস্ট দিয়েছিল যে বইটা পড়ে তার নাকি কেমন জানি লাগছে, মানে খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। মানে যে যারা যারা পড়েছে তারাও বললো যে খুব ভালো বই। তো আমি ভাবলাম যে এটা নেই। তো এখন দেখলাম যে কেনার পরে দেখেছি যে গল্পের বই, তবে গল্পগুলি মনে হয় সুন্দর, কারণ এটা রিভিউ দেখলাম ভালো অনেক। আচ্ছা, আমি ফ্ল্যাপ থেকে পড়ে নিচ্ছি যে এখানে কি লেখা আছে ফ্ল্যাপে। বই মেলায় বুক পকেটে একটা ইকোনো কলম নিয়ে ঘুরে বেড়ায় যে যুবক, তার সঙ্গে আমার দেখা হয়েছিল একদিন। সে আমায় শুনিয়েছিল আফরিনের গল্প। তখন থেকে আমি আফরিনকে জানি। আমি জানি কাসেতকেও। তার সঙ্গে আমার দেখা হয়েছিল তারও আগে, মধ্যরাতে। সিএনজির পেছনে একটা লাশ নিয়ে সে আমার পিছু নিয়েছিল। আমার পিছু নিয়েছিল মনোযোগ, কারণ তার স্ত্রীকে অনুসরণ করছিল একজন প্রাক্তন। প্রায়শই প্রাক্তনের জুতোর ছাপ পাওয়া যায় তার বাড়ি জানালার ওপাশের রাস্তায়। আমার গল্প শুনিয়েছিল কঙ্কন, ঠান্ডা মাথায় যে খুন করেছিল ছয়টি মানুষ। না চাইলেও আমাকে হতে হয়েছিল হামিদুল্লাহর অদ্ভুত অসুখের অংশ। নিঃশ্বাস নেওয়ার পর ওই হাওয়া শরীর থেকে বের হতো না তার।
আমার চোখের সামনে তিনি বেলুনের মতন ফুলতে ফুলতে বিস্ফোরিত হন। অসুখের পাশাপাশি আমাকে চিনতে হয়েছিল একটা বুনো ফুলও। আমাকে চিনতে হয়েছিল কুশিয়ারা নদীর পার, যেখানে পায়ের আঙুলের ফাঁকে এক এক সন্ধ্যায় গজিয়ে ওঠে নির্মল সবুজ ঘাস। ৮০-র দশকে পুরান ঢাকার একটা বদ্ধ বিল্ডিং এর বাসায় হুটহাট চলে আসা বাবলির গল্প শোনার আগে আমাকে জানতে হয়েছিল ভাগ অঙ্কের পর ভাজ্য ও ভাজকের গতি হয়। ভাগ শেষটা কোথায় যায়? যে শুভ্র আড়ালে ঢাকা ছিল তৃষ্ণা, দুহাতে বেশ যত্ন নিয়ে ওই চাদর সরাতে হয়েছিল আমায়। সরিয়ে আমি দেখতে পেয়েছি আম গাছের ডালে স্কুল মাস্টার ইয়াকুব আলীর ঝুলন্ত দেহ। তাকে পিটিয়ে আধমরা করে ফেলেছে ক্ষুব্ধ গ্রামবাসী। আর দেখতে পেয়েছি ওই আম গাছ জুড়ে চকচক করছে এক গাদা স্বর্ণলতা। আমাকে পুরাণে যেতে হয়নি কখনো। আমি আমার মফস্বলে খুঁজে পেয়েছি পৌরাণিক লিলিত, মায়ের পিঠ হাতড়ে পেয়েছি একজোড়া ডানা, গভীর রাত্রিরে ঘুম ভেঙে উঠে পেয়েছি অপরিচিত আপনজন, আর ভাঙতে চেয়েছি মানবজন্মের প্রকৃত ব্যাকরণ। অবগুণ্ঠন আমার সকল গল্পের উৎস। অবগুণ্ঠনে আপনাদের স্বাগত। অনেক বড় কিন্তু ফ্ল্যাপের লেখাটা, এবং আমার মনে হলো যেখানে যতগুলো গল্প আছে সেই গল্পগুলো থেকে আসলে মানে কথাগুলো এসেছে। প্রত্যেকটা গল্প থেকে হয়তো কিছু কিছু জিনিস নিয়ে জিনিসটা মানে লেখা হয়েছে। আর এখানে মানে অ্যাকচুয়ালি আসলে গল্প আমার কাছে দেখে মনে হয় সূচিপত্র দেখে আমার মনে হয়েছে গল্প, কিন্তু কিরকম গল্প বা কিরকম কি কোনটা কি সেটা আসলে মানে বোঝা যাবে বইটা পড়লে। এবং বইটা পড়ে তো আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব, এবং এই বইটা পড়ার আসলে অনেক ইচ্ছে হচ্ছে, কারণ বললাম না ভালো রিভিউ দেখেছি এবং অনেকগুলি তো ছোট ছোট গল্প। তো এটা হয় কি ব্লক কাটাতেও সাহায্য করে। অনেক সময় বড় বড় বই পড়তে পড়তে যখন মানে ব্লকে পড়ে যাই, তখন না এই ছোট ছোট বই মানে গল্পগুলো না পড়তে অনেক ভালো লাগে। এবং আমি আসলে কি মানে নতুন বই পেলে না সাথে সাথে নতুন বই পড়তে ইচ্ছা করে, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে আমি একটা প্রায় ৩৮৩ পৃষ্ঠার বই পড়ছি এবং সেটার মানে অর্ধাধিক এসেছি। তো এখন না পারছি ওটা রাখতে, না পারছি ওগুলি ধরতে, কারণ পড়তে মন চাইলেও মনে আমি চাচ্ছি যে ওই বইটা পড়া শেষ করে তারপর পড়ি। না দেখা যাবে কি এখানে নতুন বই পড়া শুরু করলে ওটা পড়তেছে তখন ওই বইটার কথা যখন পড়ার কথা মনে পড়বে তখন দেখা যাবে যে আমি এই বইটার কাহিনীটা কি পড়েছিলাম সেটা ভুলে গেছি। তো কষ্ট করে হলেও ভাবলাম যে ওই বইটা শেষ করে তারপর নতুন বই ধরি। তবে হ্যাঁ, আপনারা রিভিউ চাইলে তো আমি অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা করবো পড়ার। তো এটা ছিল প্রথম বই। তারপরে বইটা হচ্ছে বৃষ্টির দিন ভাড়া বেশি, তানজিম রহমান। এই বইটার না মানে আমি আসলে প্রায় ২ বার বিশ্ব সাহিত্য কেন্দ্র গিয়েছিলাম এবং ২ বারই না এই বইটা দেখেছিলাম বাতিঘরে। তো আমার না ২ বারই বইটা শুধু নিয়ে না হাতে নেড়ে চেড়ে রেখে দিয়েছি, নেইনি, কারণ ওখানে আসলে আমার মনে হয়েছে প্রাইস বেশি ছিল। আর একটা বই তাই আমি ভাবলাম যে এটা পরে কিনবো, কিন্তু কিনবো করে অনেকদিন ধরে না কিনা হয়নি, অবশেষে কিনেছি। এই বইটা প্রচ্ছদটা না আমার দারুণ লাগে। একে তো আমি এমনিতেও একটু মানে আমার পার্পল কালারটা ভালো লাগে এবং প্রচ্ছদটা আমার কাছে মনে হচ্ছে অনেক রং চঙে সুন্দর লেগেছে আমার কাছে। তো এটার ফ্ল্যাপটা পড়ছি আমি। এ গল্পে বৃষ্টি আছে এবং ভূত আছে। একজন রিক্সা চালক আছেন যার রিক্সায় চড়ে মৃতদের আত্মারা অন্তিম গন্তব্যে যাত্রা করে। একজন ব্যবসায়ী আছেন যিনি বিশ্বজয় করতে চান। একজন অধ্যাপক আছেন যিনি বেঁচে থাকার মূল উদ্দেশ্য জানেন। এ গল্পে আছে খুন আর রহস্য আর মৃত্যু আর বিষাদ। অনেক বড় ফ্ল্যাপে পর অনেক ছোট একটা ফ্ল্যাপ পড়লাম। তো এটা কিন্তু আমার মানে এবার যতগুলো বই কিনছি তার মধ্যে সবচাইতে মানে কম মানে চিকন বই এটা, এটার মধ্যে পৃষ্ঠা কম। তবে এটার মোটামুটি রিভিউ পেয়েছি, ভালো খারাপ মিলিয়ে দেখি এখন কেমন লাগে। এরপরে রয়েছে অনাহুত, নাবিল মুহতাসিম। আচ্ছা, তো এটার ফ্ল্যাপ থেকে পড়ে নিচ্ছি। এখানে না ২টা ফ্ল্যাপ আছে, মানে পিছেও আছে আবার এদিকেও আছে। আচ্ছা আমি দুটাই পড়ে শোনাচ্ছি। পিছনেটা প্রথমে বলছি। ঘুমাতে পারছেন না? মাসের পর মাস রাতের পর রাত আপনার খোলা জানালায় এসে বসছে একটা ৩-৪ ফুট লম্বা পেঁচা, যার মুখটা মানুষের মতো, আবার সেখানে পিরিচের মতো বড় বড় হলদে চোখ বসানো। কিংবা আপনার ভাই গায়েব হয়ে গেছিল, আবার ফিরে এসেছে কয়েকদিন পর, কিন্তু ভয়ঙ্কর অশুভ একটা পরিবর্তন রয়ে গেছে তার মধ্যে। দিশা পাচ্ছেন না এসব অপার্থিব বিপদে পড়ে? সমস্যা নেই, ডাকুন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর শিপলুকে। দেশের এক দুর্গম প্রান্তে ছুটে যেতে হবে শিপলুকে, যাক, ভয়ানক এক অস্তিত্বের মুখোমুখি হতে হবে, হোক। শেষের উন্মোচনটা কাঁপিয়ে দেবে শিপলুকে, দিক। সেই সাথে দেখা যাক রহস্যময় মোহিনী আসলে কি চায়। আমার কাছ তো কেবল সে নারকীয় অনাহুতকে আপনার সামনে হাজির করা। তাই অনাহুতকে কেউ সামনে হাজির করতে চায়, যা সামনে হাজির হয় সে না বুঝে কি। আচ্ছা এখন প্রথম দিকে ফ্ল্যাপটা করছি। মেয়েটাকে গতানুগতিক সৌন্দর্যের মাপকাঠিতে ফেলা যাবে না। গায়ের রং ফর্সা নয়, দুধে আলতা তো নয়, বাঙালির যেরকম হবার কথা তেমনই, কিন্তু ত্বকে একটা ব্রণের দাগও নেই, তকতকে পরিষ্কার। ওরে অনেক ভাগ্য এটা। চোখ একদম পটল চেরা নয়, কিন্তু সেই অভাব দূর করে দিয়েছে দিঘির জলের মতো বিশালতা আর ঘন আখি পল্লব।
ডিম পাকার নয়, পান পাতার মতো মুখ। কৈশোর বহু আগেই পেছনে ফেলে এসেছে এই নারী, কিন্তু রয়ে গেছে কিশোরীর মতো ছোট্ট চিবুকটা। চুল হয়তো কালিদাসের মেঘদূতের কোনো বর্ণনার মতো নয়, কিন্তু পিঠের ওপর ফেলে রাখা ওই সাপের মতো বেনিতে কি যে জাদু, সেটা মহাকবির খাগের কলমও লিখে প্রকাশ করতে পারতো না। আট পরে শাড়ি পরনে, কিন্তু কোমরের বিরাট বাঁক তাতে আড়াল হয়েছে কই? গলায় যে লম্বা রুদ্রাক্ষের মালা ঝুলছে, সেটা লুটিয়েছে বুকের খাজে। কষ্টি পাথরের দেবী মূর্তির গলার হার যেমনটা করে। ইন্টারেস্টিং না বইটা আসলে, মানে কি এটা, কেমন এটা বুঝতে পারছি না, তবে যতদূর এটা শুনেছি, এটারও রিভিউ দেখেছি এবং এটা রিভিউটা খুব ভালো বলেছে। নাবিল মুস্তাসিমের যে লাস্ট যে বইটা বেরিয়েছিল সর্বে সর্বা, ওটা নিয়ে যতটাই নেগেটিভ রিভিউ হয়েছিল, এটা নিয়ে ততটাই পজিটিভ রিভিউ হচ্ছে। তবে সর্বে সর্বা নিয়ে সবাই এমন নেগেটিভ রিভিউ কেন দিয়েছে আই ডোন্ট নো, কারণ মানুষ যেভাবে বলেছে একদম বাজে, একদম ভালো লাগে না। মজার ব্যাপার হচ্ছে আমি যে যখন পড়েছি, হ্যাঁ আমার কাছে আমি বলবো না খুব সুন্দর বই না, আসলে খুব সুন্দর না, কিন্তু একদম যে বাজে মানে ভালোই লাগবে না সেরকমও কিন্তু না। জানি না, মানুষের হয়তো আসলে সবার টেস্ট তো আলাদা, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে এই বইটা অনেক পজিটিভ রিভিউ পেয়েছি এবং ভূতের বই অ্যাকচুয়ালি মজাই হয়, মানে হরর যে বইগুলি থাকে, তো আমার মনে হয় বইটা ভালোই হবে। এই বইটাও মোটা আছে। তারপরে আছে হচ্ছে সিদ্দিক আহমেদের মৎস্য মারিব খাইব সুখে। আচ্ছা, এটা ফ্ল্যাপটা পড়ছি। হাসপাতাল থেকে বের হয়ে ডাক্তার দেখলো আকাশে থালার মতো বিশাল চাঁদ, একেবারে ভরা পূর্ণিমা, আলো থই থই করছে চরাচর জুড়ে। সে যে কাজে যাচ্ছে তার জন্য খুবই অনুপযুক্ত পরিবেশ, অন্তত তার হরর গল্প পড়ার অভিজ্ঞতা তাই বলে। দেশি বা বিদেশি সব গল্পে হরর আবহাওয়া আনার জন্য অমাবস্যা বাধ্যতামূলক। সে এসব আবজাব ৭-১৭ ভাবতে ভাবতে যখন হেঁটে হেঁটে ধানমন্ডি ৩২ নম্বরের মেইন রোডের মুখে এলো, তখন রাত ২টা পার হয়ে গেছে। বাস রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে, অল্প কিছু যা চলছে তা না চলার মতোই। বলা যায় সমস্ত তল্লাট বেশ নীরব নিথর হয়ে গেছে ইতোমধ্যে। ৩২ নম্বরে ঢোকার মুখে সে পকেট থেকে ফোন বের করে। তার জানা মতে নসিব আর তানজিম ভাই চলে এসেছে বেশ আগেই। তারই কাজ সামলে হাসপাতাল থেকে বের হতে লেট হয়ে গেছে। নসিব এসেই কল দিয়েছিল, ভাই নামেন, আইসকা দাগনের লগে বিরাট একটা ফাড়াফাড়ি হইব। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাপ। তো এটা যেটা রিভিউ আমি দেখেছি, বা আমি বলবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমেডি হরর, অনেকে বলেছে যেটা, এবং এই বইটা প্রচুর নেগেটিভ রিভিউ দেখলাম। মানে অ্যাকচুয়ালি সবাই বলছে যে সিদ্দিক আহমেদের লেখাটা অনেক ভালো হয়, তো সবাই বলছে যে সিদ্দিক আহমেদের হিস্টোরিক্যাল ফিকশনগুলি ভালো হয়, এবং অ্যাকচুয়ালি আমি হিস্টোরিক্যাল ফিকশনগুলি পড়েছি ওনার। তো এখন বলছে যে এটা নাকি বেশি ভালো হয়নি। আমি জানি না, যে আমি বললাম না কথা আগে, যে সর্বে সর্বা তো অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো এখন দেখি এটা কেমন লাগে, এটা সবার সাথেই মিল হয় নাকি এটাও আমার কাছে আবার অন্যরকম লাগে, দেখা যাক। তো এরপর রয়েছে বেতাল অষ্টবিংশতি, একটু কঠিন নাম তো ওই জন্য দেখে নিলাম ভালো মতো, সুপর্ণা সরকারের। তো এই বইটার ফ্ল্যাপ আমি পড়ছি। বিক্রমাদিত্য আর বেতালের গল্প আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আই ডোন্ট নো, আমি শুনিনি কখনো। বেতাল নামটা শুনেছি কিন্তু এই কাহিনী জানি না। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই গল্পগুলোর পেছনে কি সত্যিই কোনো ইতিহাস লুকিয়ে আছে? যদি জানা যায় বেতাল আজও আছে। এই 25টি কাহিনী ছাড়াও আরো কাহিনী আছে যা সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল। এক বৈশাখের দুপুরে শুভ্রকে শান্তিনিকেতনে ডাকে তার বন্ধু মিহির। পৌঁছে শুভ্র জানতে পারে বিস্ময়কর এক খবর, ইংল্যান্ডের এক নির্জন চার্চের বইয়ের দোকানে মিহির আবিষ্কার করেছে 1292 খ্রিস্টাব্দে ভারতে আগত ইউরোপীয় মিশনারি জিওভানির পুরাতন ডায়েরি। সেখানে লেখা আছে বেতালের 3টি অজানা কাহিনীর কথা, যা অনুলিখন করেছিলেন ইতিহাসের কিংবদন্তি তুল্য ব্যক্তিরা। এই আবিষ্কার শুভ্র ও মিহিরের সামনে খুলে দেয় এক ভিন্ন জগতের দরজা। ধীরে ধীরে স্পষ্ট হয় বেতাল কোনো ভয় দেখানো প্রেত নন, তিনি অমর জ্ঞানী অতিলৌকিক সত্তা, যুগে যুগে খুঁজে বেড়ান তার যোগ্য সঙ্গী ও শ্রোতা। কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের শেষ সময় বেতাল যে বুদ্ধির পরীক্ষা শুরু করেছিল, তাতে সসম্মানে কে উত্তীর্ণ হয়েছিলেন। কিংবদন্তি, ইতিহাস, গুপ্ত সাম্রাজ্যে ভর করে এগিয়ে যায় কাহিনী। একে একে খনা, বসু বন্ধু ও কালিদাসের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্ররা এসে হানা দেয়। গল্পের জট খুলতে খুলতে এই উপন্যাসিকা পাঠককে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, যেখানে প্রতিটি গল্পের অন্তরালে লুকিয়ে থাকে আরো গভীর এক সত্য। বেতাল অষ্টাবিংশতি পাঠককে আমন্ত্রণ জানায় সেই সত্যের সন্ধানে।
সুপর্ণা সরকার, ওনার বই আমি পড়িনি, জানি না উনি আগে লেখা লিখেছিলেন নাকি। তো এই বইটার মোটামুটি রিভিউ পাওয়া গেছে। মানে বেতাল আসলে কি আমি জানি না, বেতালের নামে শুনেছি যে বেতাল নামে কিছু একটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এর কাহিনী বা কিছু আমি কখনো পড়িনি বা জানি না। যেমন এখানে লিখেছে ছোটবেলায় সবাই শুনেছি, আসলে আমি শুনিনি। আর এমনিতে আমি বলেছি যে আমার অ্যাকচুয়ালি আমি আমার যে ফ্যামিলি বা রিলেটিভস বলেন, আসলে এখানে বই পড়ুয়া বেশি কেউ নেই, এই জন্যই হয়তো আমি মূলত জানি না। তো দেখি এখন এখন এটা পরে জানতে পারবো। এরপরে রয়েছে অনামিকা চুপ, এবং এটাও তানজিম রহমানের দুটা হরর বই পেলাম। হ্যাঁ, তো এখানে যেটা আছে, এখানে ফ্ল্যাপ, একদমই ছোট একটা ফ্ল্যাপ, এখানে লেখা আছে একটি বাড়ি, চারটি শর্ত, একজন জিনিয়াস, কয়েকজন লেখক, এর বেশি না বলাই ভালো, কথায় কথায় নিরাপত্তায় নীরবতায় নিরাপদ, এই জন্যই তো নাম অনামিকা চুপ, এই জন্য মনে হয় ছোট ফ্ল্যাপ। তো এখানে অ্যাকচুয়ালি এই বইটা আমাকে সাজেস্ট করেছিল জুলিয়ান ভাই। হ্যাঁ, আশিয়ানি গল্পের লেখক, সরি আশিয়ানি তো গল্প না, উপন্যাস। আশিয়ানি উপন্যাসের লেখক জুলিয়ান ভাই, উনি বলেছিলেন যে এই গল্পটা পড়ে নাকি উনি অনেক মজা পেয়েছেন, অন্য টাইপের। তো আমি যখন উনি এটা বলেছেন, তারপর থেকে আমি মানে ভেবেছিলাম যে এই বইটা কিনবো, যে রেকমেন্ড করেছিলেন উনি আমাকে। তো পরে অবশেষে মানে বইটা কেনা হলো। এখন পড়ে দেখি, যেহেতু উনি এত ভালো বলেছেন এবং মোটামুটি সবাই কম বেশি ভালোই বলেছে, দেখা যাক পড়ে কেমন লাগে। আচ্ছা, এই যে এতক্ষণ যে বইগুলো মানে দেখালাম, সেগুলো অ্যাকচুয়ালি হররে ছিল বেশিরভাগ, মানে সব হররই ছিল, শুধু একটা মনে হয় গল্পের বই ছিল। এগুলোর মধ্যে এগুলো কিন্তু বেশিরভাগই চিকন চিকন বই, বেশি ছোট, এবং একটা শুধু মানে অনাহুতটা একটু মোটা ছিল। কিন্তু এবার আমি আমার এবার যে তিনটা বই দেখাবো, এই তিনটা বই হচ্ছে সবচেয়ে মোটা মোটা বই আমার এবারের কালেকশনের। বই যখন উঠাচ্ছিলাম তখন এই বইগুলো উঠাতেই মানে আমার মনে হয়েছিল বাবা কত ভার, এবার কিন্তু আসলে পার্সেলটা ভারী ছিল। তো এবার আমি সেই তিনটা মোটা মোটা বই আপনাদেরকে দেখাচ্ছি। আহ তো দুইটা হচ্ছে আধ্যাত্মিক, একটা থ্রিলার। তো প্রথমে থ্রিলারটি দেখিয়ে দিচ্ছি। থ্রিলারটি হচ্ছে মার্বেল হল মার্ডার্স, অ্যান্টনি হরওয়েজ, রূপান্তর সাইম সোলাইমান। এই মার্বেল হল মার্ডার্স হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে আমরা যে পড়েছিলাম না যে ম্যাকপাই মার্ডার্স, হ্যাঁ ম্যাকপাই মার্ডার্স এর সিরিজের বইটা। ম্যাকপাই মার্ডার্স এ তো ম্যাকপাই মার্ডার্স প্রথমে ছিল, তারপরে সেকেন্ড ছিল মুনফ্লাওয়ার মার্ডার্স। তো ওই দুটো বই আমি পড়েছি এবং দুটো বইয়ের রিভিউ আপনাদেরকে দিয়েছি, এবং ওই বইগুলি পড়ে আমার কাছে আসলে ভালো লেগেছে। এই বইগুলি কি হয়, মানে মোটা বই তো অনেক, প্রথম থেকে না কাহিনীটা অনেক স্লো থাকে, এবং সবসময় তো কাহিনীর ভিতরে কাহিনী থাকে, দুটো কাহিনী একসাথে আগায়, যে কারণে না মানে স্লো মোশনটা বেশি মনে হয়, কারণ ওই কাহিনীও শুরু হয় আবার এই কাহিনীও শুরু হয়, তো ওইটা হতে হতে দেখা যায় যে অনেকখানি মানে স্লো থাকে। কিন্তু পরে যখন মূল গল্পে ঢুকা যায় না, যখন মজাটা আসে তখন খুব ভালো লাগে, এবং তখন একদম মানে পড়া না শেষ করা পর্যন্ত না উঠতে মন চায় না। মানে একটা ক্লাসিক যে একটা গোল্ডেন এজ যে একটা মানে ইয়ে ছিল, ডিটেকটিভ যে থ্রিলার ছিল, ওই রকম একটা ভাইব আসে, তো ওইটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে ওই দুটো বই পড়েছি, তো এটাও তো নিতে হবে। যখন থেকে দেখছি তখন মানে উইশ লিস্টে রেখে দিয়েছিলাম, এবং অবশেষে আমি এনেছি। এটা হচ্ছে এই সিরিজের শেষ বই, তো আমি ফ্ল্যাপটা পড়ে শোনাচ্ছি। প্রিয় পাঠক, আপনার কি মনে পড়ে ম্যাকপাই মার্ডার্সের কারণে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আমার চাকরি জীবন? বাধা মনে পড়ে আমার প্রেম হয়তো পরিণয় পর্যন্ত গড়াতো, কিন্তু বাধা হয়ে কিভাবে দাঁড়িয়েছিল মুনফ্লাওয়ার মার্ডার্স। আমি আবারও হাজির হয়েছি আপনার সামনে, আরো একবার নিয়ে এসেছি একই মলাটে বন্দি একাধিক কাহিনী। মারা গেছেন বিখ্যাত লেখক অ্যালান কনওয়ে, সেটা তো অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড পার্ট থেকে জানি। প্রথম পার্টে মারা গেছিল আসলে। সমাপ্তি ঘটেছে তার বেস্ট সেলার সিরিজ এটিকাস পান্ডের। তারপর ডাক পড়লো আমার, নতুন একজন লেখকের লেখা এটিকাস পান্ড লাস্ট কেস সম্পাদনা করতে হবে। ইচ্ছা না থাকার পরও রাজি হলাম, কারণ যেহেতু এটা সে আগেই সম্পাদনা করেছে। কিন্তু কে খুন করেছে শ্যাত বেলমারের অধিবাসী লেডি শ্যালপনকে জানার আগে আমার সামনে চলে এলো অপ্রিয় একটা সত্যি। সম্ভবত একই কায়দায় শেষ করে দেওয়া হয়েছে বাস্তব জীবনের জনপ্রিয় সাহিত্যিক মিরিয়াম ক্রেসকে। তার চেয়েও বড় কথা, রহস্যের চাবিকাঠি আছে যার কাছে, পান্ডের শেষ রহস্য উপন্যাসটা যিনি লিখছেন, সেই এলিয়ট ক্রেসকেও খুন করা হলো। ফলাফল প্রধান সন্দেহভাজন হিসেবে ভেবে নিয়ে আমার পেছনে উঠে পড়ে লাগলো পুলিশ, ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে না। একই বিপদ, এবং শেষ পর্যন্ত যা কল্পনাও করিনি তাই ঘটে গেল। তককে তককে থাকা কেউ একজন হামলা করলো আমার বাসায়। প্রিয় পাঠক, আমি সুজান রাইল্যান্ড, এবং আপনার হাতের মার্বেল হল মার্ডার্সই সম্ভবত আমার শেষ গল্প। আর কত, ঠিক না? এই একটা মানে জিনিস নিয়ে, একটা সিরিজ নিয়ে সে কত খালি বিপদে, সুজান রাইল্যান্ড তো খালি বিপদের উপর বিপদেই পড়লো, তার জীবনটাই ধ্বংস হয়ে গেল। আর কত, ঠিক না? আচ্ছা, এখন দেখি এই বইটা পড়ে কেমন লাগে। এই বইটা পড়তে অবশ্য সময় লাগবে আমি জানি, কিন্তু ওই যে বললাম না যে সিরিজের আগে দুইটা বই পড়েছি আমার ভালো লেগেছে, তো আমার মনে হয় এটা আমার কাছে অনেক ভালো লাগবে। এটা যারা পড়েছে তারা এটা একটা ভালো রিভিউ দিয়েছে। আচ্ছা, এখন হলো শেষে আধ্যাত্মিক বই। প্রথমটা হচ্ছে
মুসাফ নিমরাহ আহমেদের অনুবাদ করেছেন রুস্মিতা বিনতে মেহেদী। রুস্মিতা বিনতে মেহেদী আপুর অনুবাদ আমার খুব ভালো লাগে, কারণ আমি যখন পীরে কামিল কিনেছিলাম, যদিও ওটা অনুমোদিত ছিল না, মানে অনুমোদিত অনুবাদ ছিল না উপকথাটা, কিন্তু ওনার অনুবাদটা অনেক ভালো লেগেছে আমার কাছে, এবং ওই বইটা পড়ে আমার মানে মনে হয়েছে যে হ্যাঁ, ওনার অনুবাদ মানে ওনার অনুবাদ করা বইগুলো পড়া যাবে, উনি দারুণ অনুবাদ করেছিলেন। তো এই বইটার কাহিনী কি সেটা আমি বলছি। মেহমিল ইব্রাহিম ছিল একেবারে সাধারণ জীবনযাপন করা একটা মেয়ে, কিন্তু একদিন বাস স্টপে দেখা হয়ে যাওয়া এক অচেনা মেয়ে ওকে এমন এক বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার ভেতরে ঠিক ওরই গল্প লেখা ছিল। ওর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই সেখানে পাওয়া যেত। ওটা এমন এক বই ছিল যা কথা বলতো। মেহমিল প্রথমে ভয় পেয়ে সে বইটার কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে ওর জীবনের সমস্যাগুলো দু হাতে টেনে ওকে বইটার কাছে নিয়ে আসে। এরপর থেকে ধীরে ধীরে ওর জীবনের প্রতিটি মোড় পরিবর্তন হতে শুরু করলো। মুসাফ আপনারও আমার মতো সাধারণ সমস্যায় জর্জরিত মানুষদের জন্যই লেখা হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষদের মধ্যে একটা বিষয়ে মিল আছে, তা হচ্ছে সেই বিশেষ বইটা যা আমাদেরকে এক সূত্রে গেঁথে রাখে, যার ভেতরে আমাদের সকলের গল্প লেখা। এই বই দিয়ে শুরু হয় আবার সেই বই শেষ হওয়া এক যাত্রা, সারা জীবন আপনার মনে গেঁথে থাকুক। এবং এই বইটার শেষে একটা লাইন আছে, সেটা হচ্ছে, মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সেই ব্যক্তির হাতেই ভাঙেন। সুতরাং মানুষের উচিত সেই ভাঙা পাত্রের মতো হওয়া, যা দিয়ে অন্য সবার ভালোবাসা আসবে এবং বেরিয়ে যাবে। কথাটা কিন্তু আসলে অনেক ডিপ। হ্যাঁ, এখানে আসলে একটা জিনিস এটা ঠিক, মানুষের কখনো উচিত না আল্লাহর থেকে বেশি কাউকে ভালোবাসা, তাহলে আল্লাহ না ওই মানুষটাকে দিয়ে না সেই মানুষটাকে ভাঙেন, কষ্ট দেন সবচেয়ে বেশি। এইটার রিভিউ পেয়েছি অনেক ভালো ভালো রিভিউ, মানে এই বইটা পড়ে অনেকের নাকি অনেক ধরনের পরিবর্তন, এটা ঠিক, আধ্যাত্মিক বই পড়লে না অনেকের পরিবর্তন হয়, বিশেষ করে যারা ইসলামটা মানে, আল্লাহকে মানে, যেমন আমি মানি, সেজন্য আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় যেগুলি পড়ে অনেক চেঞ্জও আসে আমার মধ্যে। তো আমার মনে হয় এই বইটাও ভালো লাগবে। এই বইটার কাহিনীটা যেহেতু যেহেতু শুনলাম যে মানুষ বললো অনেক ভালো, দেখি এখন পড়ি। আর এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার এবারের কালেকশনের সবচাইতে মোটা বই, সেটা হচ্ছে জো বাচে হে সঙ্গ সমেট লো, ফারহাদ ইশতিয়াকের লেখা, এবং এটা ট্রান্সলেট করেছে রুস্মিতা বিনতে মেহেদী আপু। এই বইটা আসলে যখন দেখেছি তখন থেকে আমার কেনার ইচ্ছা, কারণ কি এই বইটার মানে প্রচ্ছদটা এত সুন্দর, দেখলেই না একটা অন্যরকম লাগে, এবং এরপর উপরে দিয়ে লেখাটা যে আছে, মানে নাম বলেন বা বইয়ের নাম বা রাইটারের নাম সব ইংলিশে লেখা, এই জন্য না আরো সুন্দর লাগছে কেন জানি, মানে ইংলিশ লেখাটাও খুব সুন্দর করে লেখা। তো এবারে দেখে না মানে প্রচ্ছদটা দেখে মনে হয় কি আরে এটা কিনি, আর যেহেতু পাকিস্তানি, মানে আমার মনে হয়েছে যে ওই পাকিস্তানি রাইটারের বই, তো মানে আমি ইদানিং পড়ছি, আমার ভালো লাগছে। তো এখানে এই বইটা এর মধ্যে যখন দেখলাম যে বইটার কাহিনী সুন্দর, এটা ঠিক যে প্রচ্ছদ দেখে আমি কখনো বই কিনি না, সেটা যতই সুন্দর হোক। যেমন এই প্রচ্ছদটা যদি কোনো কবিতার বইয়ের হতো আমি জীবনেও কিনতাম না, কারণ কবিতা আমি পড়ি না অতটা, এবং অন্যান্য আরো অনেক কিছু নন ফিকশন হলে আমি কিনতাম না, কিন্তু এই বইটার কন্টেন্টটা সুন্দর। আচ্ছা, আমি এই বইটার ফ্ল্যাপ থেকে পড়ে নিচ্ছি প্রথমে। ইতালির রোম শহরে সিকান্দারের সাথে লিজার সাক্ষাৎ হওয়া নিছকই একটি কাকতালীয় ঘটনা, নাকি সামনে সিকান্দারের জীবন আবারও কোনো পরীক্ষার মুখোমুখি হতে চলেছে? নিজের যে অতীতকে সে বহু বছর আগে দাফন করে এসেছিল তাকে আবার জীবিত হতে যাচ্ছে? সেখানের ইতালিয়ান আর্টিস্ট লিজা নামের মেয়েটি সিকান্দারের জীবনে অন্ধকারকে দূর করতে তার জীবনে এসেছে, নাকি সে অন্ধকারকে আরো গাঢ় করতে? প্রতি রাতে সিকান্দারের দেখা ভয়ঙ্কর স্বপ্নের সঙ্গে তার জীবনের আদতে সম্পর্ক কি? এই মানুষটা কেন খুশি হতে পারে না? কেন জীবনকে ঘৃণা করে? কেন মরে যাওয়ার ইচ্ছে নিয়ে ঘোরে? ঐতিহাসিক ও রোমান্টিক শহর রোমে শুরু হওয়ায় যাত্রা লিজা এবং সিকান্দার দুজনকে তাদের অতীত জীবনের গোলকধাঁধায় নিয়ে যাবে। সেই অতীত যেখানে ভালোবাসা, ঘৃণা, হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা ও মিথ্যা সব ছিল। আচ্ছা, তাহলে এই বইয়ের কাহিনীটা অ্যাকচুয়ালি লিজা আর সিকান্দারের। এই সিকান্দার নামটা না পিছাই ছাড়ছে না, সেই পীরে কামিল, তারপর আবে হায়াত, এখন এখানেও আছে, বুঝলাম না কিছু। আচ্ছা, তা এই নামটা আসলে কি হয়েছে, গল্পটা নিয়েও আমি অনেক ভালো রিভিউ পেয়েছি, যে একটা ছেলেদেরও যে দুঃখ আছে, মানে ছেলেদেরও যে কষ্ট থাকে, সবসময় তো মেয়েদের কষ্ট নিয়ে কথা বলা হয়, মানে এখানে এরকম কিছু আছে, এবং এমনিতেও কাহিনীটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা ওটা আধ্যাত্মিক টাইপের কাহিনী। আর মনে হয় পাকিস্তানি বইগুলো বেশিরভাগ এই টাইপেরই হয়। তো মানে এগুলি কিন্তু রোমান্টিক বই, কিন্তু অ্যাকচুয়ালি আমি পড়ি না, এটা আমি আগেও বলেছি অনেকবার। তবে হ্যাঁ, থ্রিলার, হরর বা এই যে এইসব আধ্যাত্মিক বলতে যে রোমান্টিক ব্যাপারগুলো থাকে না, ওগুলি না সুন্দর লাগে আমার কাছে, মানে ওগুলোর সাথে যে প্রেমের কাহিনী আছে সেগুলি ভালো লাগে। নর্মাল রোমান্টিক বই ভালো লাগে না, নর্মাল রোমান্টিক বইগুলো আসলে মজারও হয় না, সেজন্য আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, যারা রোমান্টিক বই পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এটা ছিল শেষ বই।
তো বই শেষ হলো, আমাকে কিন্তু অনেকগুলো গিফটও দিয়েছে বইনগর, মানে গিফট দেওয়ার কথাই ছিল। তো সেগুলো আমি দেখাচ্ছি। এই যে এখানে যেমন কতগুলো ছিল, হ্যাঁ এখানে অনেকগুলো বুকমার্ক দিয়েছে তারা। এগুলি তো ছিল এমনিতে নর্মালি বুকমার্ক, মানে এগুলি এমনিতে দিয়েছে, আর এগুলি ছিল হলো গিয়ে এর সাথে, মানে বই, এই যে বইগুলি যে নিয়েছি না, ওই বইগুলোর সাথে এগুলো ছিল। তা এটা তো গেল। তারপরে তারা আর যা যা দিয়েছে সেটা হচ্ছে একটা হুমায়ুন আহমেদ নোটবুক, ভিনটেজ নোটবুক, হুমায়ুন আহমেদের ছবি দেওয়া। তারপরে এটা ছিল ওই যে ওই বইটার সাথে জো বাচে হ্যাঁ সঙ্গ সমেট লো, ওই বইটার সাথে ছিল। আচ্ছা, এখানে আবার পিছিয়ে কিছু কথাও লেখা আছে। এটা না আমি আসলেই দেখিনি, এটা এখন দেখলাম, আমি ছবিটাই দেখছিলাম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে একটা সালামি কার্ড, ঈদ ফর পুকি, পুকি কাকে দিব জানি না। আচ্ছা, সালামি কার্ড দিয়েছে, এটা কোনো একটা কাজে তো ব্যবহার করা যাবেই। তারপরে একটা ঈদ কার্ড, এটা খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। ঈদ মোবারক ঈদ কার্ড, অনেকদিন পর, ছোটকালে ঈদ কার্ড পেতাম, এত বছর পর আবার ঈদ কার্ডের দেখা পেলাম। আর এটা ছিল মুসাব বইয়ের মধ্যে, সবকিছু না অ্যাকচুয়ালি বইয়ের প্রথম দিকে দেওয়া ছিল সব বইয়ের, তো আমি প্রথমে সবগুলি দেখেছি। মুসাব বইয়ে না, এটা ছিল শেষের দিকে, শেষের পৃষ্ঠার দিকে, তো এটা আমি প্রথমে দেখিনি, বই উল্টো থেকে তখন পেয়েছি। ও আল্লাহ, সরি, এখানে আরবি লেখা আছে, মানে দোয়া লেখা আছে, তাও এই যে দোয়া নূর, হুম, এই যে এখানে দোয়াটা। এটা পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, যে একটা মানে অন্যরকম জিনিস আসলে। গিফট গুলি অনেক সুন্দর ছিল, এবং বইগুলি তো আমার প্রিয়, আমি বললামই তোমার উইশ লিস্টের বই ছিল এগুলো। এবং আমি মানে প্রায় 9টা বই কিনেছি, আমার কাছে অনেক ভালো লাগেছে, মানে ভালো আসলে তো লাগবে, বই দেখলেই আসলে ভালো লাগে। এটা তো যারা বই পড়ুয়া তারা আসলে বুঝে যে ফিলিংসটা কেমন হয় নতুন বই কিনতে পারলে। সব মিলে মোট 2710 টাকার বই, এখানে কম না, ডিসকাউন্ট দিলেও দেওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে অনেক টাকা বের হয়ে গেছে আসলে। তারপরেও আসলে বই কেনার খুশির কাছে আসলে এই টাকা কিছুই না। তো এই বই কিনতে পেরে আমার অনেক ভালো লাগছে। তো আজকে তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ মানে প্রতিটা বইয়ের ফ্ল্যাপ আমি পড়েছি, এবং প্রতিটা বইয়ের ব্যাপারে আমি একটা ধারণা বলেছি যে এটা কিরকম হতে পারে বা কিরকম রিভিউ, এবং গিফটও দেখিয়েছি। তো আসলে মানে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তারপর আমার মনে হয় আপনাদের হয়তো আজকে বোরিং লাগবে না এই ভিডিওটা, কারণ এই ভিডিওটাতে তো অনেক ধরনের বই দেখলেন বা অনেক ধরনের কথা শুনলেন, একটা বই নিয়ে তো আমি কথা বলিনি, তাই আমার মনে হয় ভালো লাগবে। তো আর বড় না করি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে নতুন বইগুলি দেখালাম। তো এই বইগুলির মধ্যে থেকে আপনারা কোন বই রিভিউটা আগে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই বই রিভিউটা আগে দেওয়ার। যদিও এখন আমার রিভিউ দিতে একটু দেরি হয়, তারপরেও আমি রিভিউটা দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা জানাবেন যে কোন বইয়ের রিভিউটা চান। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আর আপনার যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব যে উত্তর দেওয়ার, আমি সবসময় উত্তর দেই। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।